এই মুহূর্তে পাওয়া মার্চওয়ার গাজা সমাবেশ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্চওয়ার গাজায় অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। আরো থাকছে ভয়াবহ সংবাদ। চারুকলায় পুড়ল পহেলা বৈশাখের জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি। আরো থাকছে আওয়ামী লীগ সহ 5 দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন। এরপরেই জানিয়ে দিব ভয়াবহ আপডেট সংবাদ। অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছে ওবায়দুল কাদের। এবং সর্বশেষ থাকছে 1 কোটি কর্মসংস্থানে বিএনপি টার্গেট, জেনজি কোন ক্ষেত্রে বাড়াবে কর্মসংস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্চ ফর গাজায় অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলা তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ মার্চ ফর গাজা শিরোনামে জামায়াতে ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। শনিবার বিকাল 3টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও এরই মধ্যে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সরেজমিনে দেখা গেছে ছোট বড় মিছিল নিয়ে মানুষ আসছেন। কোন মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনটি দোয়েল চত্বর দিক থেকে, আবার কোনটি আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের ও ফিলিস্তিনের পতাকা। এ সময় রাজধানীর উত্তরা থেকে 8 বন্ধু মিলে আসা তহিদুল ইসলামের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ফিলিস্তিনে আজ যে নির্মমতা চলছে, আমরা এখান থেকে তাদের পক্ষে কিছুই করতে পারছি না। সে কারণে অন্তত তাদের পাশে যে আমরা আছি তা বোঝাতেই এই কর্মসূচি অংশগ্রহণ করতে এসেছি। তহিদুল ইসলাম আরো বলেন, আমাদের মতো হাজার হাজার তরুণ ইতোমধ্যে ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছে। টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গেটের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করছে নাজমুল হোসেন। তিনি বলেন, এখানে এসেছি শুধু পতাকা বিক্রি করতে না, মুসলমানদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। বিকেলে অনুষ্ঠান হলেও এখনই সামনের রাস্তাগুলোতে পা ফেলার জায়গা নেই। নাজমুল হোসেন আরো বলেন, মুসলমানদের প্রতি এমন নির্যাতন অন্য মুসলমানরাও সহ্য করতে পারে না। সে কারণেই মানুষের এত ঢল নেমেছে। আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ কর্মসূচিতে একতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, মার্চ ফর গাজা কর্মসূচিতে সামিল হচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। চারুকলায় পুড়ল পহেলা বৈশাখের জন্য বানানো ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বানানো ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ দুটি পুড়ে গেছে। শনিবার সকালে চারুকলা অনুষদের সরজমিনে গিয়ে এমনটি দেখা যায়। অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে মোটিফ দুটি পুড়ে গেছে। আগুনে দানবীয় ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ভোর 4:45 থেকে 5টার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এই কাজটি করা হয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দুটি মোটিফ পুড়ে যাওয়ার বিষয়টি তিনিও জানান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা 20 ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাতাল মুখের এক নারীর মুখবয়ব বানানো হয়। মাথায় খাড়া 4টি শিং, হা করা মুখ, বিশালকৃতির নাক ও ভয়ার 2টি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী হিসাবে বলা হচ্ছিল। আওয়ামী লীগ সহ 5 দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন। গত 1 মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য 5টি দলের নামে আবেদন করেছে। ইসি গণবিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসের 20 এপ্রিল পর্যন্ত নতুন দলে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ, আমজনতার দল, নতুন বাংলা সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও গণতান্ত্রিক নাগরিক শান্তির নামে চিঠি এসেছে ইসিতে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে আগ্রহীদের আবেদন আহ্বান করলেও তেমন সাড়া নেই। 1 মাস পার হলেও মাত্র 5টি দল আবেদন করেছে। আবেদনের সময় রয়েছে মাত্র 8 দিন। তবে নিবন্ধন আবেদন ইসির কাছে থেকে অতিরিক্ত সময় চাইবে এনসিপি। নির্বাচন কমিশন বলেছে 20 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো
আবেদন করেননি। দলটির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। এরই মধ্যে একটি রিটের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এরপরই মূলত ভাটা পড়ে নিবন্ধন আগ্রহীদের। গণবিজ্ঞপ্তি জারির 2 সপ্তাহের মাথায় 25 মার্চ আওয়ামী লীগ নামে একটি দলের নিবন্ধন আবেদন প্রথম পান বলে জানান ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক নাগরিক শক্তি এর 4টি দল আবেদন করেছে নির্বাচন কমিশনে। হাতে গোনা কয়েকটি দল আবেদন ডেস্ক পাশে জমা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বৃহস্পতিবার পর্যন্ত তা পৌঁছায়নি। ইসি সচিবালয়ের নিবন্ধন আবেদন দেখভালের দায়িত্বে থাকা নির্বাচনী সহায়তা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান একটি দলের আবেদন রয়েছে, ডেস্ক পাশে 2-1টা আসতে পারে। পূর্ণাঙ্গ তথ্য এখনো তাদের কাছে আসেনি। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও 98টি আবেদন পড়েছিল। এ পর্যন্ত 55টি দলকে নিবন্ধন দেওয়া হয় 4 সংসদ নির্বাচনে। বাতিল হওয়া 5টি বাদে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে 50টি দল। সংসদ নির্বাচনে ভোটে অংশ নিতে 2007-8 সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালুর পর নতুন ও পুরনো দলগুলো বেশ আড়ম্বর করে আবেদন করে আসছে। অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকেন। অনুসন্ধানে জানা গেছে তিনি বলেন DLF নিউটাউন হাইট হাউস প্লাজায় আছেন। এটি মূলত হাইড হাউস কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক কাজী নাসিরউদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। নাসিরউদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে। 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই না বলছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনন করে হেঁটে চলে গেলেন। তিনি আরো লেখেন, আমার বন্ধু বলেছেন পুরা চকচক করতেছিলেন স্যার, দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল, তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। 1 কোটি কর্মসংস্থানে বিএনপির টার্গেট জেনজি। কোন ক্ষেত্রে বাড়বে কর্মসংস্থান? আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে। সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃক আয়োজনে বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে বিএনপি এ পরিকল্পনার কথা জানিয়েছে। এ বিষয়ে দলটি বলেছে, কর্মসংস্থান নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। এক্ষেত্রে টার্গেট তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজি। কর্মসংস্থানের জন্য দলটি অনেকগুলো খাত খুলে দেবে। এর মধ্যে আইটি, কৃষি ও তৈরি পোশাক খাতে বড় কর্মসংস্থানের আশা করছে। এছাড়া পর্যটন, প্রবাসী সহ দেশের বিভিন্ন খাতে এবং বিদেশেও অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আর কর্মসংস্থানের বিষয়টি নির্বাচনী ইস্তেহারের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলেও জানিয়েছে দলটি। এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির একজন নেতা জানান, ফ্যাসিস্ট স্বৈরাচারের সময় বড় বড় মেগা প্রজেক্টের নাম দিয়ে যে প্রবৃদ্ধি দেখিয়েছিল, সেই প্রবৃদ্ধি ছিল জবলেস গ্রোথ অর্থাৎ কর্মসংস্থানবিহীন একটি প্রবৃদ্ধি। সেটার সুফল দেশের জনগণ পাননি, কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। কিন্তু বিএনপি মডেল হবে, প্রবৃদ্ধির সুফল জনগণকে পেতে হবে, কর্মসংস্থান সৃষ্টি হতে হবে এবং সেই ধরনের বিনিয়োগের জন্য অর্থনৈতিক মডেল তৈরি করবে বিএনপি, যেখানে জনগণের কাছে প্রবৃদ্ধির সুফল যাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, যা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে সম্ভব। সেই বিনিয়োগ হতে হবে কর্মসংস্থান সৃষ্টির জন্য দক্ষতা তৈরি ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা। কর্মসংস্থানের যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে। সেটি সম্ভব বিএনপির ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, কর্মসংস্থান নিয়ে বিএনপির একটি বিশাল পরিকল্পনা আছে। আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা কর্মক্ষম করতে না পারি, কর্মোপযোগী করতে না পারি, তাহলে অর্থনৈতিক উন্নয়নও সম্ভব হবে না। আমাদের জেনজি হলো বড় টার্গেট। তারা জনসংখ্যার একটি বড় অংশ, দেশের ভবিষ্যৎ। তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে, যা আত্মকর্মসংস্থান, সরকারি, বেসরকারি, বিদেশি কর্মসংস্থান সবকিছু মিলিয়ে। অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে এটি করতে হবে। এ নিয়ে বিএনপি ইতিমধ্যে কাজও করছে।